নমস্কার, আমি কৌশিক কাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে বৃহস্পতি কর্কট রাশির ঘরে আসলে মোটামুটিভাবে কি ফল প্রদান করতে পারে সেটা তো শুনেছি। নিশ্চয়ই অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে আমারটা কি হবে, তাই না? খুব জানার ইচ্ছা, যেহেতু গ্রহটা বৃহস্পতি, সুতরাং ভালো কিছু অমৃত ময়তায় আমাদের জীবন ভরে যাবে এই আশা তো আমরা করবই, স্বাভাবিক। তো চলুন, পরপর অনেকগুলো ধীরে ধীরে শুনবেন, প্রয়োজন হলে নোট ডাউন করবেন, তারপরে নিজেরা কাটাকুটি করে দেখবেন যে ওভারঅল ব্যালেন্স শিটটা কি দাঁড়াচ্ছে। সাধারণভাবে বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে যখনই প্রবেশ করছেন, নর্মাল জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী আপনার রাশি সাপেক্ষে যদি দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম বা একাদশ ঘরে বৃহস্পতিদেবের অবস্থান হয়, তাহলে অত্যাধিক শুভ ফল প্রাপ্তি হয়, শাস্ত্রে বলা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ঘরে কার যাচ্ছে? মিথুন রাশির। পঞ্চম ঘরে কার যাচ্ছে? মীন রাশির। নবম ঘরে কার যাচ্ছে? বৃশ্চিক রাশির। সপ্তম ঘরে কার যাচ্ছে? মকর রাশির। এবং একাদশ ঘরে কোন রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব থাকছে? কর্কট রাশির গৃহে থাকলে কন্যা রাশির। সুতরাং মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, মীন, এই পাঁচটি রাশির মূলত বৃহস্পতিদেবের কর্কট রাশির গৃহে অবস্থানে শুভ ফল আশা করা যায়। এটা হচ্ছে একদম বেসিক রুলিং। আনন্দিত হলেন, বাদ বাকিরা দুঃখিত খানিকটা হয়ে গেলেন। ধীরে চলুন, কারণ যেখানে আপনারা অনুষ্ঠান শুনছেন সেটার নাম সম্ভবী অ্যাস্ট্রো। জ্যোতিষের তল খুঁজে পাওয়ার জন্যই আপনারা সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রাখেন, সম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরেছেন। সুতরাং যেটা দেয়ার দায়িত্ব আমার, কৌশিক কাশ্যপের। এর পরবর্তী ক্ষেত্রে এই বৃহস্পতিদেবের কর্কট রাশির ঘরে অবস্থানে আপনার আমার রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কি মূর্তি নিরয়ন হচ্ছে, কিভাবে জানি? প্রত্যেক বছরই বলি, আশা করি আপনারা এতদিনে জেনে গেছেন, তবুও বলে দিই। বৃহস্পতিদেব 1 তারিখ রাত 2:25, অর্থাৎ ইংরাজি মতে 2 তারিখ রাত 2:25 যখন কর্কট রাশির গৃহে ঢুকছেন, সেই সময়ে চন্দ্রদেবের অবস্থান হচ্ছে ধনুরাশির ঘরে। এবার ওই ধনুরাশির গৃহে সেই দিনের সেই সময় গ্রহের অবস্থান, অর্থাৎ চন্দ্রদেবের অবস্থান অনুযায়ী দেখুন, আপনার রাশির সাপেক্ষে ধনুরাশিস্থ যে চন্দ্রদেব সেই রাতে আছেন 2:25 যখন বৃহস্পতিদেব মিথুন থেকে কর্কটে প্রবেশ করলেন। ধনুরাশির ঘরটা আপনার রাশি থেকে কততম ঘর? যদি আপনার ধনুরাশির ঘরটা আপনার রাশি থেকে প্রথম ঘর, ষষ্ঠ ঘর কিংবা একাদশ ঘর হয়, তাহলে বৃহস্পতিদেব স্বর্ণমূর্তি ধারণ করছেন। অর্থাৎ যারা ধনুরাশির মানুষ, তাদের তো রাশিতেই চন্দ্র, অর্থাৎ 1 নম্বর ঘরেই চন্দ্র। যাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘর ধনুরাশির ঘরটা, অর্থাৎ কর্কট রাশির মানুষ, তাদের জন্য ধনুরাশির ঘরটা ষষ্ঠ। আর একাদশ, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে ধনুরাশির ঘরটা একাদশ। সুতরাং কুম্ভ, কর্কট এবং ধনুরাশির জন্য বৃহস্পতিদেব কর্কট রাশিস্থ থাকা অবস্থায় এই প্রাথমিক প্রথম 5 মাসে স্বর্ণ মূর্তি নিরয়ন হচ্ছে, যেটা শাস্ত্রগতভাবে বলা হয়েছে ভেরি ভেরি গুড, ফ্যাবিউলাস, দুর্দান্ত। এবার এখানে টুইস্টগুলো বুঝতে পারবেন। দেখুন, ধনুরাশির অষ্টমে বৃহস্পতিদেব, কুম্ভ রাশির ষষ্ঠে বৃহস্পতিদেব, কর্কট রাশির ওপরে বৃহস্পতিদেব। কারোর সাপেক্ষে রাশিগত কিন্তু পজিশনিং ভালো না, কিন্তু স্বর্ণমূর্তি ধারণ হওয়ার ফলে ওই রাশিগত পজিশনিংয়ের যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কি অদ্ভুত না ম্যাটার! চলুন, এর পরবর্তী ক্ষেত্রে রজত মূর্তি, অর্থাৎ রৌপ্য মূর্তি যাদের জন্য ধারণ হচ্ছে, যাদের কর্কট রাশি, এই ধনুরাশিস্থ চন্দ্র যাদের 2, 5 এবং 9 নম্বর রাশি, অর্থাৎ মেষ, সিংহ এবং বৃশ্চিকের ক্ষেত্রে 2 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, মেষ, সিংহ এবং বৃশ্চিকের জন্য রজত মূর্তি ধারণ হচ্ছে, যেটা শাস্ত্রগতভাবে ভেরি গুড।
সুতরাং বৃশ্চিক রাশির কিন্তু ডবল বেনিফিট চলে এলো, নবমস্ত বৃহস্পতির পজিটিভিটি, এদিকে রজত মূর্তি, যেটা ভেরি গুড, ভেরি ভেরি গুড না হলেও ভেরি গুড। সুতরাং পজিটিভে পজিটিভে অ্যাড অন হয়ে গেল। এইভাবে অঙ্কটা করুন, বুঝতে সুবিধা হবে। এরপরে তাম্রমূর্তি, ধনুরাশিস্থ চন্দ্র যে রাশির সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশম স্থানে অবস্থান করছে তাদের জন্য তাম্রমূর্তিক গঠন। তাম্রমূর্তি সাধারণভাবে সোসো বা অ্যাভারেজ বলা হয়েছে। কাদের হচ্ছে সেটা? মিথুন রাশি, তুলা রাশি, মীন রাশি। মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি, দুর্দান্ত এফেক্ট, কিন্তু মূর্তি নিরায়নে তাম্র, অর্থাৎ যতটা গুড এফেক্ট সেখান থেকে কিছুটা অ্যাভারেজ হিসাবে মাইনাস হয়ে গেল। মীন রাশিরও তাই হলো, তাই না? হিসাবটা বোঝাই যাচ্ছে, আশা করি কি করে করবেন। এরপরে আসছে সবশেষে লৌহ মূর্তি। লৌহ মূর্তি সেদিনকার বৃহস্পতির মিথুন থেকে কর্কটে গমনের সময় ধনুরাশিস্থ যেহেতু চন্দ্র থাকবে, ধনুরাশিস্থ চন্দ্র সাপেক্ষে যে রাশিগুলো চতুর্থ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে তাদের জন্য লৌহ মূর্তি ধারণ হচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো না। কারণ বৃহস্পতিদেব মন্দ খুব কম ক্ষেত্রে হয়, যার ফলে খুব একটা ভালো না বলা যায়, যে একদম সোসো বা পুয়ার টাইপ রেজাল্ট। কাদের হচ্ছে সেটা? কন্যা রাশি, বৃষ রাশি, মকর রাশি। দেখুন, মকর আর কন্যার পজিশনিং অনুযায়ী বৃহস্পতি একাদশে, সপ্তমে দুর্দান্ত রেজাল্ট, কিন্তু মূর্তি নিরায়নে হচ্ছে লৌহ, যার ফলে সেই ভালো রেজাল্টের অনেকাংশেই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের পার্সোনাল অষ্টবর্গ চার্টে দেখে নিন যে কর্কট রাশিস্থ বৃহস্পতিদেবের অবস্থানে কত পয়েন্ট দেখাচ্ছে। যদি সর্বাষ্টক বর্গে ওভারঅল দেখেন যে বৃহস্পতিদেব কর্কট রাশিস্থ অবস্থানে আপনাদের অষ্টবর্গ চার্টে মিনিমাম 5 পয়েন্ট থেকে 8 পয়েন্ট আছে, তাহলে বল্লে বল্লে দুর্দান্ত সব দিকে প্রোগ্রেশন। বৃহস্পতির যা যা ডিপার্টমেন্ট আছে, অর্থ, ধন, কর্ম, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা, এক্সপ্যানশন, বিবাহাদি সর্বক্ষেত্রে পাবেন। আর 4 যদি আপনার থাকে তাহলে অন অ্যান অ্যাভারেজ চলতে থাকবে, না খারাপ হবে না দুর্ধর্ষ ভালো হবে, চলবে গাড়িটা। আর যদি তার থেকে কম 3 থেকে 0 থাকে, অর্থাৎ 0, 1, 2, 3 এই পয়েন্ট যদি আপনার অষ্টবর্গ চার্টে কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেবের অবস্থানে থাকে, তাহলে কিন্তু রেজাল্ট অন্যান্য দিকে ভালো হলেও এইদিকে অষ্টবর্গের পাওয়ার না থাকার জন্য সেখানে গুড রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে আসবে না। সুতরাং এটাকে মাথায় রেখে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে সব থেকে যেটা প্রিসিয়াস আমি বলবো, এটাকে আপনারা যদি বুঝে শুনে চলেন তাহলে সব থেকে ভালো হবে। তার আগে আপনাদের আরেকটা সিম্পল, এই যে 2রা জুন মাঝরাত থেকে বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে 31শে অক্টোবর 2026 অবধি থাকছেন, এই টাইম স্প্যানে বৃহস্পতিদেব 3টে নক্ষত্র অতিক্রম করবেন। নিজের নক্ষত্র পুনর্বসু, শনিদেবের নক্ষত্র পুষ্যা এবং বুধদেবের নক্ষত্র অশ্লেষা। জানি এটা আমরা কর্কট রাশির ঘরে এই 3টে নক্ষত্রই ব্যাপ্ত হয়ে আছে 30 ডিগ্রি ধরে। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এবার যখন 2রা জুন বৃহস্পতিদেব ঢুকবেন কর্কট রাশিতে, সেখান থেকে 18ই জুন অবধি বৃহস্পতিদেব কিন্তু থাকবেন পুনর্বসু নক্ষত্রে। 18ই জুন থেকে 18ই অগস্ট অবধি বৃহস্পতিদেব থাকবেন পুষ্যা নক্ষত্রে। ভাবুন, অ্যাক্সিলারেশন। টোটাল 13 ডিগ্রি 20 মিনিট বৃহস্পতিদেব 18ই জুন থেকে মোটামুটি 18ই অগস্টের মধ্যে কভার আপ করে ফেলবেন। এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিদেব 19শে অগস্ট থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতিদেব থাকবেন অশ্লেষা নক্ষত্রে। সুতরাং কর্কট রাশির ঘরে 2রা জুন থেকে 18ই জুন পুনর্বসু, 18ই জুন থেকে 18ই আগস্ট পুষ্যা, 19শে আগস্ট থেকে ওই 18ই আগস্ট রাত থেকে বা 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর অবধি অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতিদেব থাকবেন। এরপরে যখন সিংহ রাশিতে যাবেন
তখন ওই 31শে অক্টোবর 2026-এর পর থেকে আগামী 2027-এর 25শে জানুয়ারি অবধি যতক্ষণ বৃহস্পতিদেব থাকবেন সিংহ রাশির ঘরে পুরোটাই মঘা নক্ষত্রে থাকবেন। এবার আপনি একটা সিম্পল জিনিস দেখে নিন, সময়টা বলে দিলাম, আশা করি বারবার শুনে নোট ডাউন করে নিন। বৃহস্পতিদেব যখনই কর্কট এবং সিংহ, আবার সিংহ থেকে কর্কটে যাবেন, টোটাল এই 2রা জুন থেকে 2027 সালের 26শে জুন অব্দি এই যে টোটাল অতিচারী বক্র হওয়া, ফিরে যাওয়া, আবার ফরওয়ার্ড মুভমেন্ট, এই টোটাল যে 2026-এর 2রা জুন থেকে 2027-এর 26শে জুন অব্দি বৃহস্পতিদেব করবেন, টোটাল তার মানে কটা নক্ষত্র ধরছেন? 4টে নক্ষত্র। তার মধ্যে সব থেকে কম সময় পুনর্বসু, 2রা জুন থেকে 18ই জুন, 18ই জুন থেকে 18ই আগস্ট পুষ্যা, এবং মোস্টলি বৃহস্পতিদেব যেটা থাকবেন সেটা অশ্লেষা, এবং তার বেশ কিছুটা পার্ট সিংহ রাশির গৃহে গিয়ে থাকবেন মঘা নক্ষত্রে। এবার খালি একটা সিম্পল জিনিস আপনারা দেখে নিন, আপনাদের যা যা নক্ষত্র, নক্ষত্র কি নিশ্চয়ই জানেন, অবশ্যই রাশির নক্ষত্র, নট লগ্নের নক্ষত্র। আপনাদের যে রাশির নক্ষত্র, সেই নক্ষত্র থেকে বৃহস্পতিদেব যে সময় যে নক্ষত্রে থাকছেন ওটাকে খালি গুনবেন, গুনে দেখবেন 2 নম্বর, 4 নম্বর, 6, 8, 11, 13, 15, 17, 20, 22, 24 এবং 26 এই তম নক্ষত্রে যদি বৃহস্পতিদেব পুনর্বসু, পুষ্যা কিংবা অশ্লেষা বা মঘা, যেই নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করুন কর্কট বা সিংহ রাশির ঘরে, খালি আপনারা দেখে নিন আপনার নক্ষত্র থেকে ওই নক্ষত্রের যে নাম্বার নিশ্চয়ই জানেন, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এবার আপনার নক্ষত্র থেকে গুনুন যে আপনার নক্ষত্র থেকে ওই যে নক্ষত্রে বৃহস্পতি যখন ট্রানজিট করছেন বৃহস্পতিদেব, তখন কি সেটা 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 20 নম্বর, 22 নম্বর, 24 নম্বর বা 26 নম্বর হচ্ছে? যদি হয়, ভুলে যান আপনি আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি কোথায় ছিল, ভুলে যান আপনি আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতিদেবের পায়া কি, মূর্তি নিরয়ন কি হয়েছে। খালি যেটা দেখুন আপনার নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতিদেব পজিটিভ নক্ষত্রে, মানে পজিটিভ অবস্থায় নাক্ষত্রিক যে চরণটা দিয়ে যাচ্ছেন সেটা পজিটিভ যাচ্ছে কিনা। যদি যায় ডবল থামস আপ, খালি প্রোভাইডেড। আপনার বাদ বাকি এটাকে ডিসক্লেমারও বলতে পারেন। সামগ্রিক যে রেজাল্ট বৃহস্পতিদেবের বলছি, বা আগামী এপিসোডে আপনাদের জন্য যে ব্যক্তিগত রাশিফল বলবো মেষ থেকে মীন অবধি, সর্বক্ষেত্রে এই ডিসক্লেমারটা থাকবে, আপনাদের বর্তমানে চলা দশা অন্তর্দশারও বিশাল ভাইটাল রোল থাকবে, কিন্তু এই বৃহস্পতিদেবের ট্রানজিট কতটা আপনাকে আমাকে এফেক্ট করবে তার ওপর। সুতরাং জ্যোতিষশাস্ত্রের মোদ্দা গণনা যেটা, সেটা হচ্ছে আলটিমেট দশা অন্তর্দশা অ্যাজ পার আপনার আমার জন্ম ছক, এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আলটিমেট। কিন্তু নাক্ষত্রিক হিসাবে বৃহস্পতির গমনে যদি এই নক্ষত্রগুলো দিয়ে যখন বৃহস্পতি যাবেন, তখন আপনি জেনে রাখবেন ওই টাইম স্প্যানটা আপনার জন্য ওভারঅল ঠিকঠাক। সুতরাং আপনার দশা অন্তর্দশাকে দেখে সেই অনুযায়ী অন্য গ্রহের অবস্থান থেকে আপনি কিন্তু আপনার ভালো কর্মর জন্য এগোতেই পারেন। বোঝা গেছে? এবার বৃহস্পতিদেব যে যে নক্ষত্র পুনর্বসু থেকে মঘা অবধি চলাচল করবে সিংহ এবং কর্কট রাশি এবং সিংহ রাশির ঘর ধরে আগামী 1 বছরের জন্য, তখন যদি আপনার নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতিদেব 1, 9, 10, 18, 19 এবং 27, অর্থাৎ এই নক্ষত্রগুলো হচ্ছে আপনার জন্ম নক্ষত্র এবং আপনার অতিমিত্র নক্ষত্র। এই নক্ষত্রগুলোর সাপেক্ষে বৃহস্পতি যদি এই নক্ষত্র কেন্দ্রিক পাস করে, কর্কট এবং সিংহ রাশির ঘরে নক্ষত্রকে হোল্ড করে, তখন কিন্তু আপনার যে রেজাল্টটা আসবে সেটা একটা মডারেট রেজাল্ট আসবে, ব্যাড আসবে না, একটা মডারেট রেজাল্ট আসবে। তাহলে নেগেটিভ কখন হবে, অর্থাৎ কখন আপনি বৃহস্পতিদেব পজিটিভ আছে আপনার রাশির সাপেক্ষে, লগ্নের সাপেক্ষে, কিন্তু যে সময়টা আপনি নর্মাল কাজ করবেন, কোনো নতুন কাজ শুরু করবেন না, নতুন প্রজেক্ট নেবেন না, নতুন কোনো কাজ করতে যাবেন না, কোন সময়? যখন আপনার নক্ষত্র সাপেক্ষে
বদ বিপদ এবং প্রত্যেকটি নক্ষত্রে বৃহস্পতিদেবের নক্ষত্র থাকবে কর্কট এবং সিংহ রাশিতে। আপনারা সিম্পল দেখে নিন, এত কিছু না বুঝে। আপনার নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতি যখন 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, 21 নম্বর, 23 নম্বর এবং 25 নম্বর নক্ষত্রে থাকবে, তখন সেই সময়টা বৃহস্পতি দেবের যে নাক্ষত্রিক অবস্থান আপনার নক্ষত্র সাপেক্ষে তৈরি হবে, সেটা কিন্তু আপনাকে আমাকে শুভ ফল প্রদান করবে না। সুতরাং আপনার নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতিদেব যে নক্ষত্র হোল্ড করছেন, যে সময় আগামী 2রা জুন 2026 থেকে 26শে জুন 2027 অবধি কর্কট এবং সিংহ রাশি মিলিয়ে আপনার নক্ষত্র সাপেক্ষে, তখন যদি বৃহস্পতিদেবের যে নক্ষত্রে অবস্থান, সেই নক্ষত্রটা 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, 21 নম্বর, 23 নম্বর বা 25 নম্বর হয়, তাহলে কিন্তু সেই সময় নর্মাল কাজ করবেন, নিজস্ব রুটিন ওয়ার্ক করবেন, সুস্থতা বজায় রাখবেন, লাইফটাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই নাক্ষত্রিক টাইমে সমস্ত কাজ করবেন। অন্য কিছু হাই রিস্ক বা অন্য কোনো রকম কাজ করতে যাবেন না, কারণ তাতে আপনার মনে হবে আমার রাশির সাপেক্ষে তো দ্বিতীয় বৃহস্পতি বা একাদশে বৃহস্পতি বা সপ্তমে বৃহস্পতি, কেন হবে না গুড রেজাল্ট, কেন আসছে না? আসছে না তার কারণ আপনার নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতিদেব হয়তো সেই সময় নেগেটিভ ইম্প্যাক্ট করছে। সুতরাং সেই সময়টাকে একটু নর্মাল পাস অন করুন, নর্মালভাবে চলুন, এবং সেই মতো করে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, তাহলে বৃহস্পতিদেবের সামগ্রিক যে ফল কোন সময়ে আমরা তুলব, সেটাকে আমরা পজিটিভলি কিন্তু বুঝতে পারবো। অবশ্যই অষ্টবর্গের নাম্বারটাকে দেখে নেব যে কতটা বৃহস্পতিদেব গুড, সোসো, অ্যাভারেজ কিংবা ব্যাড আছে কি না, কারণ সেটা ওভারঅল বলবত্তা নির্দেশ করে। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই রাশি সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে আছে কিনা তার একটা এফেক্ট অবশ্যই দেবে, কিংবা মূর্তি নিরয়নে স্বর্ণ, রজত, অ্যাটলিস্ট মূর্তি নিরয়ন হচ্ছে কিনা বৃহস্পতিদেবের গমনের সময়, এফেক্ট এগুলো করবে। কিন্তু তার সঙ্গে নাক্ষত্রিক এফেক্টটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে ওই বৃহস্পতিদেবের পজিশন কিংবা মূর্তি নিরয়নের পজিটিভিটি, স্বর্ণ বা রৌপ্য মূর্তির জন্য যেটা আপনার প্রাপ্তি হবে মনে হচ্ছিল, সেটা কিন্তু অনেকাংশেই অনেকের হবে না। তখন কৌশিক ডিকাশ্যপ জ্যোতিষশাস্ত্র কিংবা সম্ভবী শাস্ত্রকে কিন্তু গালি দেবেন না। তার কারণ ওই যে বললাম, সমুদ্রের তলায় কিন্তু যাবতীয় কিছু রসদ আছে, সেই অবধি যাবার জন্য, ডুবুরি হওয়ার জন্য আপনারা সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রেখেছেন, রাখেন, সম্ভবী অ্যাস্ট্রোকে ভালোবাসেন। সেই জন্য ইলাবরেটলি মোটামুটি যেটা আপনারা বুঝবেন সেগুলো নিয়ে অষ্টবর্গ হোক, পজিশন হোক, মূর্তি নিরয়ন হোক এবং নাক্ষত্রিক হোক, সেইগুলো আপনাদের বিচার বিশ্লেষণ করে দিলাম। এছাড়াও দেখুন আরও জিনিস আছে, বেদ, বিপরীত বেদ, এগুলো যদি বলতে যাই অ্যাকচুয়ালি এইভাবে এগুলো আপনাদের একটু বোঝানো মুশকিল। আশা করছি আগামী বৃহস্পতির গমন বা রাহু কেতুর গমনের আগে সেগুলো আপনাদের আমি ডিজিটাল বোর্ডের মাধ্যমে হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, আশা রাখি গুরুর ইচ্ছায়, আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তখন খুব ভালো করে বোঝাবো যে বেদ, বিপরীত বেদ কাকে বলে, কোন পজিশনে ভালো হতে গেলেও অনেক সময় কেন হয় না, কিংবা নেগেটিভ আছে বাট ভালো হয়ে যাচ্ছে, আনন্দ হচ্ছে মন, কিন্তু কেন হচ্ছে জানি না, বা কখন হতে পারে মন্দের মধ্যেও ভালো, সেগুলো বেদ বিপরীত দিয়ে নিরয়ন করতে হয়। যাই হোক, ডিটেল সেটা মুখে বোঝানো সম্ভব না, তাই বেদ বিপরীত বেদ আর বললাম না। যেগুলো আপনারা অঙ্ক করতে পারবেন, হিসাব করতে পারবেন, অন্তত জ্যোতিষপ্রিয় মানুষরা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বুঝেছেন, একবারে না বুঝলে আরেকবার ঠান্ডা মাথায়
শান্ত হয়ে শুনে হাতে পেন পেন্সিল নিয়ে সাদা কাগজ নিয়ে বোঝার চেষ্টা করুন, সেই মতো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আবার ডিসক্লেমার, আপনার জন্মগত জন্মছক, বৃহস্পতিদেবের সেই জন্মছকে আপনার জন্মগত অবস্থান এবং আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশা সব থেকে ভাইটাল রোল কিন্তু প্লে করে। এটাকে মাথায় রেখে আমাদের বৃহস্পতিদেবের অমৃত প্রেক্ষাটাকে গ্রহণ করতে হবে, সব স্পিয়ারেই গ্রহণ করতে হবে, কারণ বৃহস্পতিদেব আকাশ তত্ত্বের মালিক, এক্সপ্যানশনের মালিক, পিউরিটির মালিক, পজিটিভিটির মালিক। সেটাকে যাতে আপনি আমি সকলে গ্রহণ করতে পারি। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালোই লেগেছে বা লাগবে। লাগলে একটা ছোট্ট থামস আপ, পয়সা লাগে না, না লাগলে পাশে উল্টো থামস আপ, নো প্রবলেম। সুচিন্তিত একটা মতামত, কি ধরনের অনুষ্ঠান আপনারা আরও চাইছেন অবশ্যই জানাবেন। অন্য মানুষকেও শেয়ার করবেন, কারণ ওই একঘেয়ে ঘ্যান জ্ঞান এই রাশির এই হবে, ওই রাশি মালামাল হবে, ওই রাশি দরিদ্র হবে, আরে বাবা ওসব কিচ্ছু হয়নি, হবে না। আপনাকে আমাকে সঠিক কর্ম করতে হবে। জ্যোতিষশাস্ত্র আর গ্রহের চলাচল আপনার আমার কর্মের প্রবণতাকে ইন্ডিকেট করে। সেইটাকে যদি বুঝতে না পারি, কোনোদিনও আপনি আমি মালামালও হব না, শত দরিদ্রও হব না। সুতরাং সেটাকে বোঝার জন্য শাম্ভবী অ্যাস্ট্রো যারা নতুন এলেন সাবস্ক্রাইব করবেন, অন্য মানুষকেও শেয়ার করবেন আশা রাখি। এবং অবশ্যই মাই সোলমেট ইনসাইটস যে চ্যানেল আছে, আমারই চ্যানেল মাই সোলমেট ম্যাট্রিমনি, আমারই ম্যাট্রিমনি, আপনারা জানেন সুস্থ সুন্দর দাম্পত্যের স্বার্থে ডিভোর্সিন একটা সামাজিক অ্যাপ্রোচ মাই সোলমেটের মাধ্যমে আমি কৌশিক ডি কাশ্যপ চেষ্টা করছি। আপনাদের সহায়তা প্রভূত পরিমাণে পাচ্ছি। মাই সোলমেট ইনসাইটস ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তিনটে প্ল্যাটফর্মেই মাই সোলমেট ইনসাইটস এটা দিয়ে আপনারা সার্চ করবেন। নিচে লিঙ্কও আমরা দিয়ে দিলাম, সেই লিঙ্ক থেকেও ডাইরেক্ট সাবস্ক্রাইব করবেন, কারণ ওখানে বিবাহ সম্পর্কিত প্রচুর কিছু নতুন এপিসোড আমরা আপলোড করছি এবং করব। কারণ বৃহস্পতিদেব বিবাহের অন্যতম সেরা প্ল্যানেট। নতুন অনুষ্ঠান বৃহস্পতিদেবকে নিয়েও বিবাহ প্রসঙ্গে সেখানে অবশ্যই আপনারা পাবেন, সেটাকেও সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।